আসসালামু আলাইকুম। অনুভূতির দেয়াল গল্পের 5 নাম্বার পর্ব। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি কোলবালিশের সাথে বাসর না করে আমার ছোট বউয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোলবালিশের সাথে বাসর করলে হয়তো গিনিস বুকে আমার নামটা লেখা হতো। চাঁদে যখন প্রথম মানুষ হিসেবে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে কোলবালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না, তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটা লেখালাম না। তবে এটাও বা কম কিসে, বাসর না করে বউয়ের সাথে পালিয়ে যাচ্ছি। এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসর না করে পালিয়ে গিয়েছে। সিনথিয়ার কথা মতো আমি তার পিছন পিছন যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাকিও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম দুইজনে। এই সময়টার মধ্যে আমাদের দুইজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নীরব একটা জায়গায় এসে সিনথিয়া প্রথম যে কথাটা বলল সেটা বলল, আপনি চাইলে চলে যেতে পারেন এখন। আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম। হিসাব বরাবর। সিনথিয়ার কথাটা কেন জানি আমার ভালো লাগলো না। এভাবে কি কেউ কাউকে চলে যেতে বলে? আর তাছাড়া তো সে আমার বিয়ে করা বউ, হোক না সেটা পরিস্থিতির শিকার, তবুও তো আমরা দুইজন এখন স্বামী স্ত্রী। আমার তার উপর খুব করে জোর খাটাতে ইচ্ছে করলো, কিন্তু কেন এক অদৃশ্য বাঁধনের কারণে সেটা আমি পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই শূন্য স্থানে ভয় পাবেন না? আর বলা তো যায় না কখন কে এসে ঝাঁপিয়ে পড়ে। দেশের অবস্থা তো জানিনি, যেই হারে ধর্ষণ হইতেছে, তার উপর আপনি আবার অনেক সুন্দরী। আপনার উপর থেকে নজর সরানো অনেক কঠিন। তাই জন্য বলতেছিলাম আরেকবার ভেবে দেখেন, সত্যি কি আমি চলে যাব নাকি আপনার সাথে থেকে যাব। আমার কথা শুনে সিনথিয়া আগের স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা হলেও ভয় পেল। তাই জন্য আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে সকাল হলেই আমাদের দুইজনকার রাস্তা আলাদা হয়ে যাবে, মনে থাকে যেন। আমি তার কথা শুনে হ্যাঁ না কিছুই বললাম না, শুধু মাথাটা নাড়ালাম। সারা রাত চিন্তার সাথে কাটালাম আমি। অনেক কথা বললাম তার সাথে, আমার অতীতের বেদনাদায়ক কথাগুলো তাকে শোনাইলাম। তবে সে এক মুহূর্তের জন্য আমার জন্য মন খারাপ করলো না, বরং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কারণ সারা রাত ফোনের পর ফোন দিয়েও তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আজকে 2 দিন হলো তার ফোন বন্ধ। সকালে যখন আমি তাকে বললাম, তাহলে কি আমি এখন চলে যাব, যেহেতু আমাকে আর আপনার প্রয়োজন নাই, আমি থেকেই বা কি করব, তখন সে রাগী কণ্ঠে বলল, চলে যাবেন মানে? আমি কি চলে যেতে বলেছি আপনাকে? আপনি আমার সাথে ততদিন থাকবেন যতদিন না আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাইতেছি। তখন আমি রাগী চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? সবকিছু কি আপনার ইচ্ছা হবে নাকি? আপনি নিজেকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করলেন, অথচ আপনি চাইলে আপনার বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করতে পারেন, তাহলে আমাকে আর এত ঝামেলায় পড়তে হতো না। এখন আবার বলতেছেন আপনার কথা শুনতে হবে, মগের মুল্লুক নাকি? তখন সিনথিয়া বলল, হ্যাঁ আমার কথাই শুনতে হবে, কারণ আমি আপনার বিয়ে করা বউ। আর বউয়ের কথা জামাই শুনবে না তো কে শুনবে? বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, আপনাকে ডিভোর্স দিব, তারপরে আপনার যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন, আমি কিছুই বলবো না। তবে যতদিন আপনি আমার বিয়ে করা স্বামী, ততদিন আমার সাথে থেকে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে। এই সময়েও যে মেয়েটা মজা করবে আমি কখনো ভাবিনি। অবশ্য প্রথমবার কথা বলেই বুঝেছিলাম মেয়েটা সিরিয়াস মুডে মজা করতে ভালোবাসে, তাই হয়তো এমন করতেছে। আমিও মজা করে বললাম, ওরে আমার সোনা বউটারে, এতই যদি জামাই জামাই বলেন তবে নিজে বাসন না করে কোলবালিশ এগিয়ে দিয়েছিলেন কেন? তখন সিনথিয়া হেসে বলল, আমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড থাকে জামাইয়ের সাথে বাসর করতে কেমন দেখায় না? খুব খারাপ দেখায় এটা, তাই জন্য আপনাকে কোলবালিশ এগিয়ে দিয়েছিলাম। আপনি করেই দেখতে পারতেন। বিয়ে করার আগ পর্যন্ত তো ছেলেরা কোলবালিশের সাথেই বাসর করে, বিয়ের পর একমাত্র ছেলেরাই কোলবালিশকে ভুলে যেতে পারে। আপনিও ঠিক এমন একজন স্বার্থপর জামাই, যে বউ পেয়ে কোলবালিশকে ভুলে যায়। সিনথিয়া প্রথম এইভাবে হাসলো আমার সামনে। তার হাসিটা জানান দিয়ে যাচ্ছে এর থেকে সুন্দর হাসি কারো হতে পারে না। আমি তার হাসিতে মুগ্ধ না হয়ে পারলাম না। তবে হেসে হেসে যে মেয়েটা এত সুন্দরভাবে কথা বলতে পারে আমার জানা ছিল না। আমিও মজার ছলে বললাম, আর জামাই থাকতে বুঝি বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে খুব ভালো দেখায়? আপনি আমাকে বলেন তো, জামাই আগে নাকি বয়ফ্রেন্ড আগে? তখন সিনথিয়া বলল, অবশ্যই বয়ফ্রেন্ড আগে, সেজন্যই তো জামাই রেখে বয়ফ্রেন্ডের কাছে যাইতেছি। আমি বললাম, এটা আপনার ভুল ধারণা, জামাইকে বেশি ভালোবাসা উচিত। বয়ফ্রেন্ড তো আর আপন কেউ না, যে কোনো সময় খাঁচা থেকে উড়াল দিতে পারে, কিন্তু জামাই কখনো চাইলেও খাঁচা থেকে উড়াল দিতে পারে না। তখন সে বলল, ওইভাবে আগে না। আমি বললাম, তাহলে কিভাবে? তখন সিনথিয়া বলল, ডিম থেকে যখন মুরগি হয় ঠিক এমনই বয়ফ্রেন্ড থেকে জামাই হয়, তাই জামাইয়ের আগে বয়ফ্রেন্ড। এই সিম্পল জিনিসটা বুঝতে পারেন না, আবার নিজেকে জামাই দাবি করেন। আমি মেয়েটার কথা শুনে স্যামসাং মোবাইলের মতো হ্যাং হয়ে গেলাম। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন সকাল 8টা বাজে। অনেকটা সময় দুইজনের নীরবতা ভেঙে সিনথিয়া বলল, ওর ফোন তো এখনো অফ, কি করি বলেন তো? অনেক ক্ষুধাও লেগেছে। ওর কথা শুনে মনে হলো আমারও অনেক ক্ষুধা লাগছে। সেই যে রাতে বাসায় খেয়েছিলাম, তাও তৃপ্তি নিয়ে খেতে পারিনি। তারপরে বিয়ের বাড়িতেও খাওয়ার ইচ্ছে ছিল না। ওই রকম বিয়েতে কি বর পেট ভরে খেতে পারে? পারে না, আমিও পারিনি। তাই জন্য আমি দুইজনের ক্ষুধার জন্য বললাম, চলেন সামনে কোথাও খেয়ে নেই, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ফুটপাতের হোটেলে আমরা দুইজন হালকা নাস্তা করলাম, কারণ হোটেলগুলো তো এখনো ভাত হয়নি। নাস্তা করতে করতে প্রায় 9টা বেজে
গেল। হোটেলে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর বাইরে বের হওয়ার পর বুঝলাম ঝাপসা গরম চালিয়েছে। এই ঝাপসা গরমে বেশি সময় রোদের মধ্যে থাকলে ডিম সিদ্ধ হতে পারে, কিন্তু এছাড়া কিছু করানো নেই, কারণ সিনথিয়া এখনো তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারেনি। আমিও কাউকে ফোন দেইনি, কারণ আমার কথা সবাই জেনে গেছে। এখন আবার যদি একটা মেয়েকে আমার সামনে দেখে তখন আমাকে খারাপ না ভাবার কোনো কারণ থাকবে না, তাই জন্য কাউকে ফোন করে নিজেকে খারাপ বানাতে চাইনি। 10টার দিকে সিনথিয়া সহ্য করতে পারলো না, মনে হলো ঢুলতে ঢুলতে মাটিতে পড়ে যাবে। বেশি সুন্দরী মেয়েদের এটাই সমস্যা, তারা রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। সিনথিয়া শুধু আমাকে বলল, আমি আর 10 মিনিট এখানে থাকলে মাথা ঘুরে পড়ে যাব, প্লিজ বিশ্রামের জন্য কিছু একটা করুন। আমি কি করব কিছুই বুঝে আসতেছে না। হঠাৎ করেই সামনে একটা আবাসিক হোটেল চোখে পড়লো। আমি সিনথিয়াকে নিয়ে হোটেলে 24 ঘন্টার জন্য একটা রুম নিলাম। হোটেলের ম্যানেজার আমার দিকে আট চোখে তাকিয়ে বলল, কোনো কিছু লাগবে বলেন স্যার। মেয়েটা জোস। আমার ইচ্ছা করলো ম্যানেজারকে কষিয়ে 2টা থাপ্পড় দিতে, কিন্তু পারলাম না, কারণ এখানে যারা আসে তারা মেয়ে নিয়ে আসে। কেউ বা আবার নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, আবার কেউ বা টাকা দিয়ে মেয়ে ভাড়া করে নিয়ে আসে। তাই জন্য ম্যানেজারকে কিছু বলতে পারলাম না। সিনথিয়া আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। ম্যানেজারকে তো পারলে মনে হয় মেরেই ফেলবে। আমি রুমে নিয়ে গিয়ে তাকে বুঝালাম, হোটেল যেমনই হোক না কেন আমরা সেফ থাকলেই তো হলো। আর আপনার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই জন্য সামনে যেটা পড়েছে সেটাতেই ঢুকে পড়েছি। আমার কথাগুলো পজিটিভ ভাবেই নিল সিনথিয়া। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিয়ে একটু বিশ্রামের আশায়, কারণ 2 রাত ধরে এক সিমটিও ঘুমানোর সুযোগ পাইনি। চোখে প্রচন্ড ঘুম, তাই চোখ বুঝে ঘুমের ঘরে তলিয়ে গেলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। সে দেখলাম মিলি ফোন করেছে। না চাইতেও ফোনটা ধরলাম। উপাস থেকে মিলি বলল, তোমার কি হয়েছে বলো তো? এতবার ফোন দেওয়ার পরেও তুমি ফোন ধরো না। তোমার সাথে আমি দেখা করতে চাই, এখন আমি তোমাকে অনেক মিস করি। মনে হয় তোমাকে এখন আমার প্রয়োজন। একবার দেখা করে সবকিছু আগের মতো করতে চাই আমি মিলিকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ আটকে গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো পরী ভুল করে জমিনে নেমে গেছে, এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। সিনথিয়া সুন্দর জানতাম, তবে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। বিয়ের সাজে মেয়েটার দিকে ভালো করে তাকানোর সুযোগ হয়নি কখনো, তবে আজকে যখন বিয়ের সমস্ত সাজ ধুয়ে ফেলে মেয়েটা যখন আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই বুঝতে পারলাম তার সৌন্দর্যের গভীরতা। সিনথিয়ার দিকে তাকিয়ে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুলে মেয়েটাকে অনেক বেশি হট মনে হচ্ছে। মিলি ওই দিক দিয়ে সমালে চিলিয়ে যাচ্ছে, কিন্তু আমার কানে মিলির আওয়াজ খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আমার চোখ গুরুত্ব দিচ্ছে সিনথিয়ার সেই হট দৃশ্যটাকে। মিলি যখন বরাবর বলতেছিল, কি হলো তুমি কথা বলতেছো না কেন? আমি কি বলেছি শুনতে পাওনি? তখন আমার কি হলো জানি না, নিজের অজান্তেই মিলিকে বলে ফেললাম, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, এখন রাখি, বাই।